বিসমিল্লাহির রহমানির রহিম। অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, স্থানীয় সরকার বিভাগের সুযোগ্য সচিব জনাব মোহাম্মদ ইব্রাহিম, এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকার জননন্দিত নেতা, নির্বাচিত মেয়র জনাব ইকরামুল হক টিটু। এই সভায় উপস্থিত আছেন এনআইএলজির ডাইরেক্টর জেনারেল জনাব মনোজ কুমার রায় এবং উপস্থিত আছেন অতিরিক্ত সচিব শোভন হোসেন, প্রিয় কাউন্সিলরবৃন্দ, এখানে কি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কেউ আছে নাকি? জাইকা। আই এক্সপ্রেস থ্যাঙ্কস ফর পার্টিসিপেটিং। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। একটি রাষ্ট্রের স্বপ্ন দেখেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সকল মানুষের আকাঙ্ক্ষা পূর্ণ করার জন্য শত দারিদ্রতা আর অভাব অনটন সমস্যায় নিমজ্জিত দেশটাকে উত্তরণের জন্য অনেক লড়াই সংগ্রাম আন্দোলন করেছেন, অনেক প্রতিকূলতা মোকাবিলা করেছেন, স্বাধীনতা এনে দিয়েছেন। আমি বক্তব্যের প্রারম্ভে গভীর শ্রদ্ধার সহিত স্মরণ করি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং তার আত্মার মাগফিরাত কামনা করি। আমি এনআইএলজিকে ধন্যবাদ জানাই আজকের এই অনুষ্ঠানটি আয়োজন করার জন্য। প্রশিক্ষণের কোনো বিকল্প নেই, আমরাও প্রতিদিন প্রশিক্ষিত হই, কোথায় আনুষ্ঠানিকভাবে হয়, কোথায় অনানুষ্ঠানিকভাবে হয়। তো যেহেতু সিটি কর্পোরেশনকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যে জনপ্রতিনিধিরাই জনগণের ভাগ্য উন্নতি করতে পারে, আমাদের লক্ষ্য উদ্দেশ্য বঙ্গবন্ধুর স্বপ্ন এবং বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা পূর্ণ করা, এবং সেজন্য মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা দীর্ঘদিন কাজ করেছি। তো এই সময়ের ভিতরে এত দীর্ঘ সময়ে আমরা আমাদের দেশের মানুষের অভূতপূর্ব উন্নতি হয়েছে, আমাদের অনেক সমস্যার সমাধান হয়েছে, কিন্তু আমাদের লক্ষ্য অনেক দূর, এবং সে লক্ষ্যে পৌঁছতে হলে আমাদেরকে সবাইকে মিলিয়ে একসাথে কাজ করতে হবে। রাষ্ট্র, কেন্দ্রীয় সরকার আছে, স্থানীয় সরকারের বিভিন্ন স্তর আছে। এই স্তরগুলোকে যদি পৃথিবীতে যে সমস্ত দেশ উন্নত হয়েছে সে দেশের সরকার অনেক শক্তিশালী, সরকার যত বেশি শক্তিশালী হয় জনগণের সুশাসন, ন্যায় বিচার আকাঙ্ক্ষা তত বেশি পূর্ণ হয়। আর সরকার বলতে শুধুমাত্র কেন্দ্রীয় সরকার না, স্থানীয় সরকারকেও গণতান্ত্রিক ব্যবস্থায় পরীক্ষা নিরীক্ষার পরে অনেক গুরুত্ব দেওয়া হচ্ছে, যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে যদি শক্তিশালী না করা যায় তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো না। এবং স্থানীয় সরকার ব্যবস্থাপনাকে শক্তিশালী করার অর্থ আমাদের এখানে ভিন্নভাবে করা হয়, এটা ভুল ব্যাখ্যা। সেটা হলো যে স্থানীয় সরকারকে কেন্দ্রীয় সরকার থেকে অর্থবিত্ত দিয়ে দেওয়া হবে, আর স্থানীয় সরকার সেখানের মানুষের প্রয়োজনীয় চাহিদা পূরণ করবেন। এই কথাটা একেবারে সত্য নয়। আর যদি সত্যি হতো তাহলে পৃথিবীর যে সমস্ত দেশগুলোর উন্নতি হয়েছে তাদেরকে তো কে টাকা দিয়েছে? আমি যদি মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলি, কলম্বাস মার্কিন যুক্তরাষ্ট্র আবিষ্কার করলেন, তখন তো সেখানে দেখা গেছে যে তারা যাযাবর মানুষ ছিলেন, তারা বন্য মানুষ ছিলেন, তারা শুধুমাত্র কৃষিকাজ অথবা শিকার করে তারা জীবনযাপন করত। তো সে দেশটা উন্নতি করার জন্য কে টাকা দিয়েছে? এখন টাকা তো নিশ্চয়ই তারাই তৈরি করেছেন। এখন কেউ কেউ মনে করে বলে যে ইউরোপ থেকে লোক গিয়ে সেখানে উন্নতিটা করেছেন। যেটাই হোক না কেন, ইউরোপ থেকে তো সম্পদ নিয়ে যায়নি, সেখানে সম্পদ আহরণের জন্য গেছে, ইতিহাস থেকে সাক্ষ্য দেয়। তো তাইলে সম্পদ আহরণের জন্য গিয়ে সেখানে সম্পদ সৃষ্টি করেছেন। তো এখন উদ্দেশ্যটা হলো যে আসলে বিষয়টা হলো যে মানুষের সম্পদ সৃষ্টি করে, মানুষের কাছে কিছু নাই, তারাই সৃষ্টি করে এবং তারাই সৃষ্টি করেছে। এই পৃথিবীতে কিছু ছিল না, আজকের এই পৃথিবীতে এত কিছু আছে। কেন আছে? মানুষ সৃষ্টি করতে পেরেছে।
তো মানুষ সৃষ্টি করতে পেরেছে কখন, কিভাবে? মানুষ যখন বুঝতে পেরেছে সৃষ্টি করার তার কাছে অপূরন্ত ক্ষমতা আছে, সুযোগ আছে, তখন কিন্তু সেই এই জ্ঞান আহরণ করেছেন এবং এই জ্ঞান আহরণের মাধ্যম দিয়ে উনি তখন তার অবদান রাখছেন এবং সৃষ্টির জন্য শ্রম দিয়েছেন, কষ্ট করছেন এবং তার জন্য সৃষ্টি হয়েছে। তো এখানেও আজকে আপনাদেরকে এই অনুষ্ঠানটি যেটা আয়োজন করা হয়েছে মূলত আপনাদেরকে জ্ঞানী করার জন্য। প্রশ্ন হলো যে আপনারা বলবেন যে আমরা কি জ্ঞানী নই? তো আপনারা তো কলেজ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন, রাজনীতি করেছেন, তো আপনারাও জ্ঞানী, কিন্তু সব জ্ঞান তো আপনার কাছে নাই। এখন আপনি যেখানে আজকের আমি দেখেছি, আমরা উদ্বোধন অনুষ্ঠানের পরে আপনার সিটি কর্পোরেশন আইন এর কিভাবে প্রয়োগ করবেন, কিভাবে আইন দ্বারা আপনাদেরকে ক্ষমতায়ন করা হয়েছে, সুযোগ করে দিয়েছে, সেগুলো আপনারা আপনাদেরকে সেখানে আপনার সামনে তুলে ধরা হবে এবং আপনারা শিখবেন। এখন শিখার প্রশ্ন হলো যে আমি নিজেও তো অতটুকু শিক্ষিত নই এই আইনটি দ্বারা, স্পেসিফিক এই আইনে। স্পেসিফিক আইন কেন, শত শত আইন আছে, আমি কয়টা আইন মুখস্থ রাখতে পারবো? কিন্তু আপনি এটা ডেলিকেটেড উইথ দ্য this responsibility according to the act of সিটি কর্পোরেশন। তবে এই আইনটা আপনার জানা দরকার, এটা আপনার মৌলিক। আমার মৌলিক যেটা সেটা আমি জানি, অথবা আমার জানা না জানলে আমি কিন্তু কাজ করতে পারবো না। তো এখন এটা একেবারে লাইন বাই লাইন এত ধারা এই কথায় এখানে এই জায়গায় এই কথা বলা আছে, এটার দরকার নেই, মানে মোটামুটি আপনার ধারণাটা থাকলে তো এটা করা হবে। তো এখন এটা করলে আপনাদের কাজ করতে সহযোগিতা হবে, এই জন্যই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তো আমি ওই যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে শক্তিশালী করা, শক্তিশালী করার অর্থ হলো জনগণকে শক্তিশালী করা। জনগণকে আপনি তাদের আকাঙ্ক্ষা পূর্ণের জন্য তাদের মধ্যে যে সমস্ত সুপ্ত ল্যাটেন্ট অপরচুনিটি আছে, পটেনশিয়ালিটি আছে, এটাকে আপনি জাগ্রত করে দেবেন। এখন দিলে তাহলে আগে আপনাকে জানতে হবে, আপনি আগে কনভিন্সড হইতে হবে, আগে আপনাকে নিজে নিজে আপনি কনভিন্সড হওয়া, যে সম্মত হওয়া যে আমি নিজে যে এই দায়িত্বটা আমার, এটা আমাকে করতে হবে। তো এটার সম্বন্ধে আমার মনে হয় এখানে ওনারা অনেক রকম ভার্সেটাইল এরিয়া নিয়ে আইন নিয়ে কথাবার্তা বলবেন। তো এখন এম্পাওয়ারমেন্টের অর্থ কি? লোকাল গভর্নমেন্ট এন্টিটি হ্যাজ টু বি এম্পাওয়ার্ড টু ফুলফিল দ্য অ্যাসপিরেশন অফ দ্য পিপল। মানুষের আকাঙ্ক্ষা পূর্ণের জন্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে। তো এখন শক্তিশালী করতে গেলে তখন আপনি তাইলে এখানের মধ্যে শক্তিশালীর জন্য, যেমন আমি যদি একেবারে এখন উপরের লেভেলে বর্ডার মানে ফ্রন্ট লেভেলে চলে আসি, তাইলে সেটা কি যেটা দেখা যায়, যেমন রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, এটা ওটা ইত্যাদি দিয়ে মানুষের জন্য সুশাসন, ন্যায় বিচার ইত্যাদি অনেক কিছু আছে। তো এগুলা করার জন্য তখন আপনাকে অনেক কিছু করতে হবে। তো আমি যদি স্পেসিফিক দুই একটা বিষয় বলি, যেটা সাধারণত বলা হয় অর্থের কথা বলা, সরকার অর্থ দিবে, তো সরকার অর্থ দেবে না। ওটা সরকার, আপনি তখন যদি কেউ আপনাকে দান করে চালায়, আপনার পরিবার যদি চলার জন্য, অথবা আপনার যে আকাঙ্ক্ষা পূর্ণের জন্য যদি অন্য কেউ যদি আপনাকে অর্থায়ন করে, তাইলে তো এটার অর্থ এটা না যে আপনি স্বনির্ভরশীল হয়েছেন, আপনি মর্যাদাশীল হয়েছেন, আপনি এম্পাওয়ার্ড হয়েছেন। যেমন আমরা বলি ওমেন এম্পাওয়ারমেন্ট। ওমেন এম্পাওয়ারমেন্ট কি? মেয়েরা রুজি রোজগার করবে, তো তখন তারা স্বীয় আয়ের উপর নির্ভর করলে সে হলো যে এম্পাওয়ার্ড হইল। তো আপনি যখন নাকি নিজে রোজগার করবেন, এম্পাওয়ার্ড হবেন। এখন আপনার রোজগারের সোর্সগুলো কি? এখন এটা হলো যে আপনি রেভিনিউ কালেকশন করবেন। সাধারণত আরও রেভিনিউর তো বিভিন্ন ধরন আছে, তো আপনি রেভিনিউ কালেকশন করবেন। তো এখন রেভিনিউ কালেকশন করবেন কার থেকে? মানুষের কাছে। তো মানুষের কাছ থেকে করতে গেলে তো মানুষের কাছে আয় নাই, সে দিবে কোত্থেকে? তো আপনি বলেন যে মানুষ তো গরিব, আমার টাকা দিবে কোত্থেকে? আমি তার উপরে নিবর্তন করা যাবে না, তার উপরে নির্যাতন করে টাকা নেওয়া যাবে না। তাইলে কি করতে হবে? তাইলে আপনি তাকে এরকম ব্যবস্থা করতে হবে। এই জায়গাটাই হলো যে সবচেয়ে আপনার গুরুদায়িত্ব। আপনি এমন একটা ব্যবস্থা চালু করতে হবে যে ব্যবস্থা দিয়ে ওই মানুষগুলোর আয় হয়ে যায়, মানুষের জন্য আয় বৃদ্ধি হয়, এবং আপনার সাথে তার একটা নিবিড় সম্পর্ক যেন হয়। দেখেন, নিবিড় সম্পর্ক হবে কি? তখন আপনি তাকে কিছু আইডিয়া দিবেন। যেমন মনে করেন এখানে একটা রাস্তা নাই, সামহাও এখন আপনি এক্ষুনি যে করতে পারবেন তা তো না, কিছু আয় করবেন। তো এই জন্য গভর্নমেন্ট সাবসিডাইজ করে, গভর্নমেন্ট টাকা দেয়, আমরা বাজেটে অ্যালোকেশন রাখি, বিভিন্ন প্রজেক্টে দিই। তো এই যে টাকাটা পাবেন, তাহলে আপনি যে রাস্তাটা করে দিলে এখানের মানুষের
কি হবে, অনেক মানুষ এই রাস্তা দিয়ে যাবে, গেলে তার কি হবে, এই যা দিয়ে যাওয়ার কারণে তার যাওয়াটা সহজ হয়ে গেল। 1 ঘন্টা যেখানে লাগতো সেখানে 15 মিনিটে আপনি গেলেন, এবং সেখানের মধ্যে আপনার পণ্য পরিবহনের খরচ কমে গেল। তারপরে দিয়ে আরও বিভিন্নভাবে উপকৃত হলেন, এই যে হসপিটালে গেলেন, এখানে গেলেন, সেখানে গেলেন। তাহলে আপনার কিন্তু এখানে কিন্তু ইনডাইরেক্ট ল্যাটেন্ট অনেকগুলো ইনকাম আছে, সুপ্ত অনেকগুলো ইনকাম আছে, যেখানে সুপ্ত কন্ট্রিবিউশন আছে মাল্টি আপনার কজ অফ অ্যাপ্রোচ, কিন্তু তখন এটা আপনি দেখবেন না। কিন্তু আলটিমেটলি এখানে কিন্তু আপনি যদি হিসাব করে দেখেন যে তার অনেক লাভ হয়ে গেছে। তো লাভ হয়ে গেলে তো তখন দেখবেন যে তার ইনকাম হয়ে গেছে। তখন আপনি যদি এত বেশি অ্যানালাইটিক্যাল, মাইক্রোস্কোপিক অ্যানালাইটিক্যালে নাও যান, অ্যানালাইসিসে নাও যান, কিন্তু আপনি এটা তো আপনি তাকে বলতে পারবেন যে দেখো আমরা অনেক কিছু করে দিয়েছি, যার জন্য তো তোমার এখন রোজগার বেড়ে গেছে, তুমি সেবাটা অনেক বেশি পাও। আপনার সিটি কর্পোরেশন যখন আসবে, কাউন্সিলর সাহেবের অফিসে যখন যাবে, তো যাওয়ার পর দিয়ে সে আগে একটা বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেটের জন্য, এটার জন্য, ওটার জন্য, বিভিন্ন সেবার জন্য গেলে তাকে 1 দিন 2 দিন 5 দিন ঘুরতে হইতো। তো যখন আমি মন্ত্রী হওয়ার পরে আমি শুনলাম বিদেশে যেতে হলে তারা আগে অ্যাপ্লাই করতো, 15 দিন, 1 মাস 2 মাস তারা আইসারে ঘুরতো। তো এখন আমরা দেখা যায় যে দিনে করি, আজকে সকালে অ্যাপ্লাই করছে, দেখা যায় বিকালবেলা, হয়তো কখনো কখনো বিকালবেলা সচিব সাহেব আমাকে বলে স্যার এরকম একটা ইয়ে আছে, অথবা আমার পিএস বললো যে এরকম একটা জরুরি বিষয় আছে। তা আমি বললাম ঠিক আছে, জি ইস্যু করে দেন, আমি নথিতে দিয়ে দেন, আমি করে দেবো। তো এই যে সেবাটা সে পেয়ে গেল, তার যে 1 মাস ঘুরলে তার অনেক টাকা খরচ হইতো। তো এখন যে কোনো সেবা যখন আপনার কাছে তারা দ্রুত পেয়ে যায়, আর আপনি একটি অবকাঠামোগত এবং বিভিন্ন ধরনের সামাজিক অনেক রকম সুযোগ সুবিধা আপনি দিয়ে দিলেন, যে সমস্ত কারণে সে উপকৃত হলো। তারপরে সমাজের মধ্যে অপরাধ হয়, অপরাধ কমে গেল। তারপরে দিয়ে বিচার আচারগুলো খুব দ্রুত করে দিলেন, মানুষের সমস্যাগুলো সমাধান করে দিলেন, তার নিজস্ব সরাসরি আয়। কেউ হয়তো এরকম কিছু প্রোগ্রাম নেওয়া যায়, যেমন মনে করেন যে সে একটা দোকান দিতে পারে কোথাও, কয়েকজনকে দিয়ে আপনারা এরকম, অর্থাৎ একটা ব্যবস্থাপনার মাধ্যম দিয়ে একেবারে সহজে কিন্তু ওই যে আমি বললাম যে কলম্বাস আমেরিকা আজকে যে ফেস আছে এই ফেসে আসে নাই। এখানে কিন্তু অনেক কষ্ট, ত্যাগ, তিতিক্ষা, শ্রম, মেধা, বুদ্ধি, আপনার অনেক কিছু অনেকের দিতে হয়েছে। তো এটা মধ্যে হলো যে আসলে ইতিহাস যদি সাক্ষী দেয়, ইতিহাস থেকে যদি আপনি খুঁজে সত্য তথ্য বাহির করেন, দেখবেন যে ওই জনপ্রতিনিধিরা এই কাজটা করছে, যার জন্য জনপ্রতিনিধিদেরকে জনগণের অর্থাৎ জনপ্রতিনিধি কারা, দেশের মালিক কারা, জনগণ। এবং জনগণের প্রতিনিধি, দেশের মালিকের প্রতিনিধি আপনাকে বানানো হয়েছে। তো আমিও মালিকের প্রতিনিধি, এই জন্য আমি মালিকদেরকে ক্ষমতায়ন করা হয়েছে। ও ব্রিটিশরা আমাদের জন্য কলোনিয়াল গভর্নেন্স ছিল, তো তখন তারা শাসন করতো ব্রিটিশরা, অথবা কিছু লোকের অ্যাপয়েন্টমেন্ট দিত, নিয়ে তাদের শাসন করতো। তো এটা হলো কলোনিয়াল শাসন, এটা হলো যে মানুষের উপরে অবিচার, অত্যাচার। আর এটা হলো যে সুশাসন। এখন সেখানের মধ্যে এইটা আবার আমি যদি প্রমাণ না করতে পারি, মানুষ যদি মনে না করে যে তাহলে কলোনিয়াল শাসন তো ভালো ছিল, তো এটা হলো দুর্ভাগ্য, ওই জাতি ধ্বংস হয়ে যাবে, আপনিও ক্ষতিগ্রস্ত। তো এই জন্য জনগণকে প্রমাণ করতে হবে, জনগণ প্রতিনিধিদেরকে প্রমাণ করতে হবে যে তারাই আসলে সত্যিকার অর্থে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য তার সবচেয়ে উপযুক্ত ব্যক্তি। তো আমি বিশ্বাস করি যে আপনারা যখন নাকি এই দায়িত্বটা নিয়েছেন, কারণ এখানে তো আপনি যে পরিমাণ শ্রম দিবেন, যে পরিমাণ ত্যাগ স্বীকার করেন কাউন্সিলর নির্বাচিত হতে, এবং যে সময়টা আপনি পরবর্তীতে 5 বছর ব্যয় করেন, এটা তো আমার মনে হয় আপনি যদি নিজে ব্যবসা করেন সেখানে আরও বেশি লাভ করতে পারেন, অন্য কিছু যদি করেন তাহলে সেখান থেকে অনেক বেশি রোজগার করতে পারেন। কিন্তু এখানে একটা বিষয় হলো যে এখানে একটা সম্মান আছে, রাষ্ট্র আপনাকে সম্মান দিছে, আইন দ্বারা আপনাকে স্বীকৃতি দিছে, এবং জনগণ আপনাকে মানে। এই জন্য আপনি কিছু ত্যাগ স্বীকার করবেন, এবং করে এই সম্মানিত পদটাকে অলঙ্কিত করবেন, এবং এটাকে শ্রীবৃদ্ধি করবেন, এবং জনগণের কল্যাণে ব্যবহার করবেন, এবং তার মাধ্যম দিয়ে দেখা যাবে যে কি জনগণ উপকৃত হবে, মানুষ আপনাকে সম্মান করবে, মানুষ আপনাকে ভালোবাসবে। তো এবং আপনার মানুষের পরিবর্তন হবে, ন্যায় বিচার কায়েম হবে, সত্য বাস্তবায়ন হবে, সব মানুষ ভালো থাকবে, এবং জাতির জনক যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ হবে। আমি কাউকে বলি না আপনি ফেরেশতা হয়ে যাবেন, আল্লাহ কাউকে ফেরেশতা বানায় নেয়। মানুষ সবচেয়ে বেশি প্রাণী জগতের মধ্যে সবচেয়ে বেশি ক্রিটিক্যাল,
আমি আর খারাপ শব্দ ব্যবহার করলাম না, যেটা আমরা লেখাপড়াতে পড়ছিলাম, বই পুস্তকে পড়ছি। তো কিন্তু সেটাকে একটি ব্যবস্থাপনার মাধ্যম দিয়ে এটাকে ঠিক রাখতে হয়। এবং তো অতএব আপনি ফেরেশতা হবেন না, কিন্তু এমন কিছু করা যাবে না। আল্লাহ বলছে যে সীমা লঙ্ঘনকারীকে আমি ক্ষমা করি না। আর সমাজ, রাষ্ট্র, এমন কিছু করা যাবে না যাতে করে রাষ্ট্রের ক্ষতি হয়, মানুষের কল্যাণ অকল্যাণ হয়। এবং মানুষ যেন নাকি আপনার কাছে সেবা নিতে আসবে। আপনি বড় হয়েছেন, মানুষের ভোট দিছে, কাউন্সিল হয়েছেন, নিশ্চয় যোগ্যতা বেশি আছে বলে হয়েছেন, কিন্তু এটাকে সঠিক ব্যবহার করতে, মানুষকে সেবা দিতে হবে, মানুষের প্রতি বিনয়ী আচরণ করতে হবে। মানুষের বুঝবে না, আপনি বুঝেন বললে তো আপনাকে দিয়েছে। তো একজন মা, বোন, একজন নিরীহ মানুষ, সে আপনাকে ভোট দেয়, কারণ তার কোনো ক্ষমতা নাই। এখন আপনি যখন নাকি বিচার করতে বসবেন, তখন মনে মনে চিন্তা করবেন যে তোর 7 ভাই আছে, ওদের অনেক টাকা পয়সা আছে, তো ইলেকশনের সময় তো আমাকে বিভিন্ন সাহায্য এরা করে, তো আর এটা ওইটা ইত্যাদি দিয়া, তো এদেরকেও সমাজের মধ্যে দাপট আছে, এদের সাথে সম্পর্ক রাখলে তো আমার সবচেয়ে ভালো। তো আমি এই সম্পর্ক রাখার বিরুদ্ধে না, আপনি সম্পর্ক তার সাথে রাখেন, কিন্তু বিচারের সময় ও নিরীহ বলে তার বিরুদ্ধে বিচার করবেন, আর ওই শক্তিশালীর বিরুদ্ধে অন্যায় বিচার করে দিবেন, এটা তো কোনোটা কথা হইল না। কারণ হলো যে সে দুর্বল বলে তো আপনাকে বানাইছে, নাহলে তো কাউকে বানানোর দরকার ছিল না। আপনি জনপ্রতিনিধি কেন হইলেন, আপনি কাউন্সিলর কেন হইলেন, এম্পাওয়ারমেন্ট কেন পেলেন? পেয়েছেন যে দুর্বলকে রক্ষা করবে, সবলকে আপনার যাতে দুর্বলের উপর অত্যাচার না করতে পারে। সবলকে নির্যাতন করবেন এটা আমি বলি না, সবলকে তাকে তার ন্যায্য অধিকার পাওয়ার সুযোগ করে দিবেন, সম্মানিত মানুষকে সম্মান করবেন, আপনিও করবেন, আমিও করব, তাকে আমরা সালাম করব, তাকে একটা শ্রদ্ধা করব, তাকে আমাদের দেশে যেমন আমি মন্ত্রী, কিন্তু আমাদের দেশে অনেক সিভিল সোসাইটির লোকজন আছে যারা বরেণ্য ব্যক্তি, যারা নাকি অনেক হয়তো তার অর্থবিত্ত নাই, ক্ষমতা নাই, কিন্তু উনি অনেক জ্ঞানী গুণী মানুষ, অনেক সৎ মানুষ, অনেক কিছু শিক্ষা দিয়েছে সমাজকে, মানুষকে, আমাদেরকে। তো আমি তো আমার দায়বদ্ধতা আছে বিবেকের কাছে তাকে সম্মান করা, এবং আমি সেটা করি এবং করব। কিন্তু এর অর্থ এটা নয় যে ওনার ক্ষমতা আছে, উনি একটা টেলিফোন করলে আইজিবি সাহেব পুলিশ পাঠায় দেয়, এই জন্য উনি অন্যায় যদি করে তাইলে ওনাকে আবার এই কাজ করতে দেওয়া হবে, এটা ঠিক না। কথাটা ঠিক আছে? তো আমি মনে করি যে জনপ্রতিনিধিদের সাথে, জনগণের সাথে একটা সম্পৃক্ততা আছে। হ্যাঁ, যেমন আমি কোভিডের সময় প্রত্যেকটা ওয়ার্ডকে আমি 10টা সাব কমিটি করে দিয়েছিলাম। কোভিডের সময় সেবা দেওয়া এবং মানুষের বিভিন্ন ধরনের বিপদ আপদে পাশে দাঁড়ানো, রিলিফ সামগ্রী পৌঁছায় দেওয়া এবং বিভিন্ন ধরনের সহযোগিতা করার জন্য এটা একদম মিটিং করে আমি 10টা সাব কমিটি করে দিয়েছি। এবার এই সাব কমিটিটা আমি তখনই বলেছিলাম যে শুধু কোভিডের জন্য আমি করি না, এটা আপনারা স্থায়ীভাবে করেন। আপনি ধরেন একজন কাউন্সিলর অধীনে 2000 লোক আছে, 2000 লোকের তো আপনি একজন কাউন্সিলর সেবা দিতে পারবেন না অনেস্টলি। আর সব সেবা কাউন্সিলর দেবে এটাও কথা না, সারা পৃথিবীতে দেয় না, যেটা উন্নত দেশ আপনার তারাও দেয় না। তো তারা কি করে, তো এরকম ভলান্টিয়ারলি দেয়, কে স্বেচ্ছাধীনভাবে, কেউ কেউ কিছু লোকরে ধরুন আপনি সাব কমিটিতে কারে করলেন, স্কুলের শিক্ষক, মসজিদের ইমাম, রিটায়ার্ড সরকারি কর্মকর্তা, তারপরে দিয়া এরকম আরও কিছু বিশিষ্ট ব্যক্তি অথবা শিক্ষক বিভিন্ন, তো ওদেরকে আপনি এঙ্গেজ করলেন, একটা কমিটি করে দিলেন, তাহলে 10টা কমিটি হলে তাহলে 2000, তাহলে 200 লোকের চলে আসে। একটা কমিটির অধীনে 200 লোক, তো 200 লোককে কিন্তু একটা কমিটির অধীনে যখন হয় তো প্রত্যেকটি মানুষের কাছে আপনি পৌঁছতে পারবেন। আর একটি বিষয় হলো, একটা রাষ্ট্র তখনই উন্নত হবে যখন প্রত্যেকটি মানুষ প্রোডাক্টিভ হবে, অর্থাৎ সেই জন্য উৎপাদনশীল হবে। এই মানুষের ভিতরে কী পটেনশিয়ালিটি আছে, কী অপরচুনিটি আছে সে হয়তো নিচে জানে না। যেমন আমরা তো জানি যে আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার এক ব্যক্তি গেলেন যে হুজুর সারাদিন কিছু খাইনি, পরিবারের লোকেরা অভুক্ত, আমি আপনার কাছে আসলাম, যদি কিছু খাওয়া দেন। তো তখন উনি বললেন যে তোমার তো শরীর স্বাস্থ্য তো খুব ভালো আছে, তো তো বললো যে স্বাস্থ্য ভালো আছে কিন্তু কিছু করার নেই আমার। তখন উনি বললেন যে তোমার কি আছে, বললো যে তো আমার কিছুই নেই, একদম নাই কিছু, কয়েকটা কম্বল আছে, কম্বলটা নিয়ে আসো। তো কম্বলটা বিক্রি করলেন, কয়েকটা টাকা পেলেন, বললেন যে কুঠাল কিনো, কুঠাল কিনে বনে যাও, গাছ কাটো। গাছ কাটছে এবং কাইটা
এরপরে দেশে একসময় কম্বলও হয়েছে, পরিবার হয়ে গেছে এবং তার একটা রোজগারের ব্যবস্থা হয়ে গেছে। তো ঠিক একইভাবে আপনারা মানুষকে এরকম, তার কাছে কিছুই নাই, তাকে আপনি কিছু একটা করে দেন। আপনার যে বুদ্ধি আছে, যে মেধা আছে, যে সৃজনশীলতা আছে, এটা তো তার নাই। তাইলে ওই লোকটাকেও আপনি ইনকাম জেনারেশনে নিয়ে আসেন। তাইলে কি হয়, এই যে আজকে আমরা বলি জিডিপি, হ্যাঁ, আমাদের জিডিপি এত, তারপরে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট এত টাকা হিসাব করে। তো হিসাব আমাদের কী ছিল, আমরা 2009 সালে শেখ হাসিনার নেতৃত্বে যখন সরকার প্রথম এই 96 থেকে আসছিল, তখন ছিল মনে হয় $17 বিলিয়ন। আর এবার যখন আসলাম তখন ওই 96 থেকে 2001 সাল নেত্রী অনেক কাজ করছেন, যার জন্য অনেক প্রবৃদ্ধি হয়ে গেছে, প্রায় $60 বিলিয়ন উপরে চলে গেছিলো। তো তখন 74 বিলিয়ন দিয়ে আমরা 2009 সালে আরম্ভ করছি। 74 বিলিয়ন ডলার, তখন আমরা মনে হয় পৃথিবীতে অর্থনৈতিকভাবে 72তম দেশ ছিলাম। তারপরে দিয়ে এখন আজকের এই সময় কত আমাদের জিডিপি হলো যে 475 বিলিয়ন ডলারের মতন, অর্থাৎ 400 বিলিয়ন বাড়িয়ে গেছে। এখন আমরা পৃথিবীতে কত নম্বর অর্থনীতি দেশ? এখন আমরা 33তম অর্থনীতি দেশ। বিরাট পরিবর্তন হয়েছে না? এখন এই জিডিপি, এই যে পরিবর্তনটা হয়েছে, কে করছে? এটা মানুষ করছে। কে? এই ওয়ালটন ফ্যাক্টরি করছে, গার্মেন্টস ফ্যাক্টরি করছে, ফার্মাসিউটিক্যাল করছে, ইলেকট্রনিক ফ্যাক্টরি করছে, তারপরে দিয়ে আরও বহু করছে। আর খাদ্য উৎপাদন অনেক বাড়ি গেছে, সেখানে হয়েছে। এগুলা সব কিছু মিলেইয়া কিন্তু মূল ম্যাজিকটা হলো যে প্রত্যেকটা মানুষ ইনকামের সাথে সংযুক্ত হয়ে গেছে। কে? আপনার যে টাকা রোজগার হয়, ওই যে বলতে এখন তো লেবারের দাম অনেক বাড়ি গেছে, 2700 হয়ে গেছে। তো লেবারের যখন নাকি ডেলি লেবারের ইনকাম যখন 2700 হয়ে গেছে, তার ইনকাম বেড়ে গেল, অর্থাৎ ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট হয়ে গেল, ভ্যালু অ্যাডেড ইনকাম হলো। তো তার ইনকাম যত বাড়লো, প্রত্যেকটার ওয়ালটনের ইনকাম হলো, ওই যে অমুক কোম্পানির ইনকাম হলো, তমুক কোম্পানির হলো, অমুক মানুষের একজনের রোজগার হলো, এর সবার রোজগারটাই কিন্তু হিসাব করে আমার জিডিপি হয়, এবং সেটা দিয়ে কিন্তু আমার দেশে হিসাব, অর্থাৎ প্রত্যেকটি মানুষকে আপনি কাজে লাগাইতে হবে। এই যারা লাগাইতে পেরেছে তারা উন্নত হয়ে গেছে, তাদেরকে কেউ দমায় রাখতে পারে না। কে কোথায় কি করে বাদ দেন না, আপনি আপনার এলাকাতে সুশাসন কায়েম করে ফেলেন, আপনার এলাকাতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করে ফেলেন, আপনি করে এরপর আপনার থেকে আরেকজনে শিখবে। এই যে আমাদের সচিব সাহেব বললেন যে আপনারা রাজশাহী যান, তো রাজশাহীর সম্বন্ধে আমিও আবার ডিসকন্টেনমেন্ট, ওনার সাথে আমার একমত আছে। রাজশাহী অনেক বড় সিটি, সেখানে মানুষ কম, রাস্তা বড় করা যায়। তো এখন তো রাজশাহী শিখতে যায়, তো আপনি এখানে সুশাসন কায়েম করে বলেন, অনেক ভালো কিছু করে বলেন, আপনার ময়মনসিংহকে মানুষ দেখতে যাবে। আমি ওই দিন বলতেছিলাম যে আমাদের সিলেটের মেয়র যেভাবে কাজ করতেছে, তো আমি আশাবাদী। আমি জানি না আমি আগামী এখন ভবিষ্যৎ কী হবে বলতে পারবো না, কিন্তু আমার দেখাতে মনে হচ্ছে যে সেটাও সিটি কর্পোরেশন সিলেটটাও একটা দেখার মতন হবে, ও সেখানে গিয়ে আমরা কিছু দেখে আসতে পারবো। তো আপনি কিছু করেই ফেলেন। আমি মনে করি আমাদের মেয়র মিস্টার টিটু, হি ইজ ভেরি ইয়াং, এনার্জেটিক অ্যান্ড প্যাট্রিয়টিক পারসন, এডুকেটেড মানুষ। তো সে একটা পরিবর্তনের জন্য নেতৃত্ব দিবে আপনাদেরকে সবাইকে নিয়ে। তো আপনারা সবাই ভালো থাকুন। আমি বিশ্বাস করি যে আপনারা জনপ্রতিনিধি হয়েছেন এবং এই জনপ্রতিনিধিরা মানুষের আকাঙ্ক্ষা পূর্ণ করবেন এবং একটা সুন্দর ময়মনসিংহ সিটি কর্পোরেশন হবে। আর আইন দ্বারা আপনার সিটি কর্পোরেশনকে আপনারা সুন্দরভাবে আপনার পরিচালনা করবেন এবং অনিয়ম। আর এখানে যেই দু একটি দাবির কথা আমাকে বলা হয়েছিল, একটা দাবি হলো যে আপনাদের অনারিয়াম 35,000 টাকা থেকে 40,000 টাকা করে 50,000 টাকা দাবি করছেন। তো এটা আস্তে আস্তে 5,000 টাকা হয়েছে, যে আমি মোটামুটি খুশি হয়ে গেছি। একেবারে না হলে আপনাদের মতো আমিও দুঃখ পেতাম, কিন্তু আমার তো মনে হয় 40,000 টাকা হওয়াটা এটা একেবারে নেগলিজেবল না, এটা ঠিকই আছে। তারপরে দিয়া আর ওই 129 টাকা ডেলি কি আপনাদের আপ্যায়ন খরচ, তো এটা আপনারা ইনকাম করেন, খরচ বাড়াই নেন, তখন আমরা দরকার হলে অনুমোদন দিয়ে দেবো। কি হ্যাঁ, কি সরিষা ঠিক না? আপনারা ইনকাম করেন, তাইলে আমরা দিয়ে দিতে পারবো। আর
না, আগে আগে আপনি এখানে আমার কাছে তথ্য আসছে যে আমি এখন তো আমার তো চোখ বড় হয়ে গেছে। হ্যাঁ, আমরা টিটু সাহেব বলি আপনাদের বিদ্যুতের বিল অনেক টাকা বাকি। তো তখন আবার দেখ আমার চোখ আবার ছোটো হয়েছে এই কারণে যে মেয়র সাহেব আমাকে আপডেট করলেন যে আগে আসলে ওনাদের অটোমেশন ছিল না, মিটার টিটার ছিল না, যার জন্য ওই যে পাওয়ার ডিভিশন মানে আন্দাজে একটা বিল করে দিত থামরোল। তো এটা ৮০-৯০ লাখ টাকা করতো। আর এখন যখন নাকি মিটার টিটার লাগাইছে এখন ২০ লাখ টাকা। তো তাইলে এখন সেটা নাকি ২২ কোটি টাকাতে নেগোসিয়েশন করছে আউটস্ট্যান্ডিং, এবং এটা কি ৩০-৩৫ বছর নাকি। তো আমি ৩০-৩৫ বছর আগের হোক আর ৩০-৩৫ মাসের আগের হোক, কিন্তু এটা ঠিক না। আমি কিন্তু আবার বলে দিছি যে আমি জানি না আপনার সিটটা পড়ছে কি না, যে কাহারও বিল যদি কেউ না দেয়, আমারটা যদি কেউ না দেয় আমি তার লাইন কেটে দেব, আর আপনি যদি না দেন আপনারটা লাইন কেটে দেবে। আমাদের অধীনে হলো ওয়াসা, তো ওয়াসার বিল যারা দেয় না, আমি বললাম যে তো আমাকে একদম ওয়াসার এমডি আমাকে টেলিফোন করে বলল, স্যার আমরা সিভিল ইলেকট্রিক্যাল ৩০ কোটি টাকা পাবো, তারা আমাদের টাকা দেয় না, তো আপনি লাইন কেটে দেন। তো স্যার এটা তো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, তা আমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটা কি আপনার না, আপনি এটার জন্য দায়িত্বে আপনি আসেন না কেউ ওরা কেউ আসে আমি তো সো হোয়াট, ইউ আর লাইবল টু পে দেয়ার অল দ্য ফিজ, আর তারা আপনারটা দেওয়ার জন্য দায়ী। আপনি তাকে সেবা দিচ্ছেন, সে আপনার মূল্য দিবে, না দিলে তার দায়িত্ব কি আপনি নেবেন? ওই একই রকম আমাকে কাইকার সাহেব যখন নাকি প্রিন্সিপাল সেক্রেটারি ছিল, তো একসময় আমি বিদ্যুৎ জ্বালানি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ছিলাম, তো তখন আমার সাথে খাতির ছিল তখন থেকে। তো আমি মন্ত্রী হওয়ার কিছুদিন পরে আমাকে বললো যে স্যার আপনার তো একটা হেল্প লাগবে। আমি কি, আমাদের দোনো সিটি কর্পোরেশন কাছে আমি প্রায় ১৫০ কোটি টাকা পাবো বিদ্যুতের বিল, তা আমি লাইন কেটে দেন। স্যার সিটি কর্পোরেশন, আমি কী বল সিটি কর্পোরেশন, সো হোয়াট সিটি কর্পোরেশন, গভর্নমেন্ট, আমি নো, এই ওয়াসা হোক, ওয়াটার বোর্ড হোক, তারপরে যদি পূর্ত মন্ত্রণালয় হোক, আপনি ফানা আপনার জন্য না দিলে আপনি লাইন কেটে দেন। আমার আইন আমি প্রয়োগ করবো, আমারটা আমারে দেন, আপনারটা আপনি নেন। আমার কাছে যদি আপনি পান তাহলে আমারটা আমার থেকে গলা ধরে নিয়ে দেন, আর আপনার যদি পা না থাকেন তাহলে আপনি, তো এটা না হলে তো রাষ্ট্র চলবে না। আপনারটা আমি দেবো না, আপনি আমারটা দেবেন না, আপনার যার কাছে পাবো তার থেকে আদায় করবো না, আর যাকে দেয় না তাকেও দেবো না। এইটা কোনো গুড কালচার না। এটা হলে আপনি কখনো উন্নতি করতে পারবেন না। রেভিনিউ আপনি একটা সঠিক হার নির্ধারণ করেন এবং সেই হারে আপনি আদায় করার ব্যবস্থা করেন। আদায় করতে হলে যে মানুষের সাথে দুর্ব্যবহার করতে হবে, আমি এটা মনে করি না। আপনি দুর্ব্যবহার করে জনগণকে কোনো সেবা দান করা যায় না, শাসন ব্যবস্থা কায়েম করা যায় না। রাষ্ট্রের সংবিধান আইনগুলো এমনভাবে তৈরি হয়েছে যাতে নাকি মানুষকে আপনি অত্যন্ত সহজ পদ্ধতিতে, যেমন আপনি যদি তাকে বুঝিয়ে দিতে পারেন যে আমি আপনার সাথে একটা এঙ্গেজমেন্ট। আমাকে একজনে বলল যে স্যার আমি যদি এই কোভিডের সময় বললো যে স্যার টাকা ঢুকা চাইলে মানুষ আমার বিরুদ্ধে চলে যাবে স্যার, আমার কয়েকদিন পর ইলেকশন। আমি বললাম যে তুমি সাদা জীবনে পাস করবে না। তো বলো যে কেন? তা আমি বললাম যে তুমি মানুষের কাছে যাও না, মানুষের তার সাথে যখন তুমি রেভিনিউ কালেকশন করতে যাইবা, তো তখন তার সাথে দেখা হবে, কথা হবে, তাকে বুঝিয়ে দিবা যে আমি আপনাকে এই সেবাগুলো দিছি, আগেগুলো পান নাই, আর আপনি কিছুই করবেন না তার জন্য, তাকে কোনো সুযোগ সুবিধা দেবেন না, তাহলে আপনাকে সে ভোট দেবে কেন? আপনি তো তাকে টাকা নেওয়ার আগে তাকে বুঝিয়ে দেন যে আমি এই সেবাগুলো আপনাকে দিছি, এই সেবার কারণে আপনি যদি আমাকে যদি এই রেভিনিউটা দেন, এই ট্যাক্সটা দেন, তাহলে আপনার আরও বেশি সেবা আমি আপনাকে দিতে পারবো। যেমন আমি একটা বাজারের মধ্যে করে দিয়েছিলাম যে এখানে প্রত্যেক দোকানদার কী করছে, তার দোকানের মধ্যে রাত্রে চুরি হয়, তো একজন দুইজনে মিলে একটা একটা করে সিকিউরিটি রাখছে, তো ১০,০০০ টাকা বেতন দেয়। আচ্ছা, তারপরে দিয়ে তো এখানে দেখা যায় যে এইভাবে তারা চলে। তা আমি বললাম যে একটা কাজ করো, এই সব দোকানদারকে নিয়ে একটা সভা করো, সভা করে বলো যে আপনি তো ৫,০০০ টাকা মাসে দেন একটা সিকিউরিটি গার্ডকে, তো আপনি একটা কাজ করেন, আমাকে ৫০০ টাকা দেন, ৫০০ টাকা দেন, আমি আপনার সিকিউরিটি মিজার নেব এবং দায়িত্ব একেবারে কাগজপত্রে লিখে নেব যে আপনাকে চুরি সামারি যদি কিছু হয় তাহলে আমার পৌরসভা দায়ী হবে। তো বললো যে তখন দেখা গেছে যে সেখানে আমরা অ্যাসেস করলাম ৫ জন সিকিউরিটি দিলে সেখানে যে ৩০ জন আছে, তো তাইলে ৫ জনের যদি আমি ৫০,০০০ টাকা বেতন দিতাম, দেবো ১০,০০০ টাকা করে, আর সে দিত ৩০ জনরে আপনার ১০,০০০ টাকা করে, কত ৩ লাখ টাকা। তো তাইলে আর সে তখন দিত ৫,০০০ টাকা, আর এখন দিবে সে ৫০০ টাকা। তো সে খুশি হবে না? কি খুশি হবে না বেজার হবে?
খুশি হবে। তো সে খুশি হয়ে গেছে, বলে ঠিক আছে ওকে, এবার ভাই আমার ট্যাক্সটা দিয়ে দাও। তখন কি সেটা ট্যাক্স দেবে না? আর আপনি এখানে বড় লোকের, যেমন আমি বড় লোক, আমার ওখানে একটা বিল্ডিং আছে, তো আমার এটাতে কমাইয়া ধরবেন ট্যাক্স। আবার আরেকজনের টিনের ঘর একটা আছে, ওখানে ট্যাক্স বেশি ধরবেন। তো তাইলে কি সে আপনাকে দেবে? এবং আপনি জাস্টিস কায়েম করতে হবে এবং তাকে বুঝিয়ে দিতে হবে যে ইউ আর ডুইং সামথিং এলস। রাস্তাগুলো পরিষ্কার রাখলেন, ড্রেনগুলো পরিষ্কার রাখলেন, মশামাছি হইল না, এবং মানুষের মধ্যে একটা আপনার তো এতে করে আপনার সাথে যখন সম্পর্ক হবে, তো তখন হবে কি আপনাকে মানুষ অটোমেটিকলি ভোট দেবে। আর আপনি ওই যে আমি 10টা কমিটির কথা বলছি, সাব কমিটি, এগুলো যদি করেন, তাই এর মাধ্যম দিয়ে আপনার সাথে একটা ভালো সম্পর্ক সব মানুষের সাথে হয়ে যাবে। এবং হয়ে গেলে এবার ভোটের সময় আপনাকে কিন্তু এলাকায় যেতে হবে না। যেমন আমি আমার নিজের কথা বলি, আমি 96 সনে আপনার মানে কোইন্সিডেন্টালি আমাদের গ্রামে একটা কথা আছে, 2 মিনিট সময় নিয়ে সজিষ জি। তো আমাদের গ্রামে একটা কথা আছে, কয় ঠাডা পুড়ে বগা মরে, ফকির বেড়ার কলমা ফলে। তো এখানে আমাদের এখানে কখনো আওয়ামী লীগের এমপি হয় না বঙ্গবন্ধু হত্যার পরে। তো আমি প্রথম একেবারে, আমি খুব অল্প বয়সে একটা ছেলে, এবং ওখানে ওই লাকসাম সব টাফেস্ট জায়গা, ওই লাকসামকে আমাদের লক্ষ্যসামের জায়গা বলা হয়। তো সেখানে শিক্ষিত লোক বেশি, টাউট বাটপার বেশি, পয়সাওয়ালা বেশি, মানে ওখানে কেউ শাসন করা কোনো এমপিগিরি আর কেউ কখনো করতে পারে নাই। তো তখন আমাকে প্রথম নমিনেশন আমি চাইলাম, আমাকে দিয়ে দিল। তো দিয়ে দেওয়ার পরে যে টাফেস্ট ইলেকশন হলো, আপনার নাম শুনছে গেলাম মকসুদ আলী, ভাইয়া গ্রুপ, তো নাবিস্কু টাবিস্কু যাদের, তারাই ছিল সব বাংলাদেশের সবচেয়ে বড় ধনী। তো মকসুদ আলীর বিরুদ্ধে, আবার এটিএম আলমগীর ছিল বিএনপির এমপি, তার বিরুদ্ধে এভাবে ইলেকশন করলাম। ইলেকশন করে আমি পাশ করে ফেললাম। তা আমি পাশ করার পর দিয়ে আমি একটু হতভম্ব হয়ে গেলাম, আমি পাশ করে ফেললাম, মানে যত কঠিন ইলেকশন হয়েছে সেটা নিয়ে আমি ব্যাখ্যা বলতে গেলে অনেক ঝামেলা হয়েছে, মারামারি, পিটাপিটি, কুবাকুবি, তারপরে দিয়ে আমি পাশ করে ফেললাম। তো পাশ করে আমি মোটামুটি ভয়ে পেয়ে গেলাম যে এই 5 বছর আমি লাকসাম কী করে চালাবো। কারণ এইখানে তো, কারণ আমার বাড়ি হলো লাকসাম হেডকোয়ার্টার থেকে, আমি যেখানে জন্ম সেটা হলো একদম দূরে। এটা এখন একটা নতুন উপজেলা হয়ে গেছে, যেটার নাম হলো মনোহরগঞ্জ। তো সেই এলাকার মানুষ এখানে আসতে ওই বুকে স্যাপ দিয়ে আসে, স্যাপ দিয়ে বুঝুন থুতু দিয়ে আসে আর কি, যে এখানে তো খুব ভয়ের জায়গা। তো আমি ওই এলাকার থেকে এসে আরও ছেলে মানুষ একটা, তারপরে দিয়ে এখানে এসে এমপি হয়ে গেলাম। তো পরে আমি হিসাব করে হলাম, তাই অনেকে বলে যে এটা ওইটা ইত্যাদি, আমার অনেকে কেরিশমা টেরিশমা এটা ওইটা কী কোনো কিছুই না, বোঝায় না। তো পরে আমি হিসাব করলাম, আসলে বিএনপি আলাদা ইলেকশন করছে, জাতীয় পার্টি আলাদা ইলেকশন করছে, জমাত আলাদা ইলেকশন করছে, মকসুদ আলী স্বতন্ত্র থেকে জাতীয় পার্টির সমর্থন নিয়ে হয়েছে, আবার জাতীয় পার্টির আরেকটা প্রার্থী ছিল। তো সব মিলে ভাগযোগ হইয়া আমি চট করে মধ্যখান দিয়ে এমপি হয়ে গেলাম, এত ভাগ হওয়ার কারণে। না হলে কিন্তু এর আগে অবশ্যই যদিও যৌথভাবে ইলেকশন হইতে হতে ভাগটা হওয়াতে আমি এরপরে দিয়ে এমপি হয়ে গেলাম। তো এমপি হওয়ার পরে এখন আমি আমার এলাকাতে এই গত ধরেন ইলেকশনের পরে আমি 2বার গেছি। এই যে ইলেকশন হলো, ইলেকশন পরে আমি 2বার গেছি। কবে গেলাম? ইলেকশনে আইসা এরপর এমপি শপথ নিলাম 10 তারিখে, 11 তারিখে মন্ত্রীর শপথ নিলাম, নিয়ে এর মধ্যে দিয়ে একবার প্রথম গেলাম জায়গায় একটা গ্রামের ওই মনোহরগঞ্জ উপজেলায় গিয়ে একটা বাড়িতে একটা ছোটোখাটো একটা সভা করলাম, দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম সবাইকে নিয়ে, ওখান থেকে আবার চলে আসলাম, এসে লাকসাম এরপর দিন একটা সভা করলাম, করে এরপর ঢাকা চলে আসলাম। তারপর ঈদের সময় গেছি, তাহলে 2বার গেছি। কিন্তু আমার এলাকাতে আল্লাহর মেহেরবানিতে, তো ওইটার লক্ষ্যর সামনে জায়গা বলা হতো, এখানে কোনো এমপিগিরি করতে পারে নাই। কিন্তু আল্লাহর মেহেরবানিতে আমি 96 যখন প্রথম হয়েছি, তখন আমার সাথে সবার সাথে অনেক প্রতিকূলতা গেছে, মারামারি, পিটাপিটি, কত রকম কত সমস্যা গেছে। কিন্তু আই ওয়াজ ভেরি স্ট্রং স্টিল ইন মাই আইডিওলজি অথবা আমার সিদ্ধান্তে। কিন্তু শেষ পর্যন্ত এখন লাকসাম আমার কথা চলে, গত 100 বছরে কারো কথা চলে নেই। কারণ আমি আবার কোনো দুঃশাসন করি না, এখন কারো ঘর দখল হয় না, কোনো চাঁদাবাজি নেই। ছাত্রলীগ আজকে সবচেয়ে শক্তিশালী ছাত্রলীগ আছে, কিন্তু একটা ইয়াবাখোর অথবা চাঁদাবাজ কন্ট্রাক্টরের সাথে কেউ জড়িত নেই। তারপর যুবলীগ ঠিক একই রকম, এবং সবগুলোকে নিয়ন্ত্রণ করতে আছে। তো একটা ব্যবস্থাপনা যদি আপনি কায়েম করে ফেলতে পারবেন, সবাইকে সেবাও দিতে পারবেন। এখন ইলেকশনের সময় আমি না গেলেও ইনশাল্লাহ আমি ইলেকশন বহু ভোটের ব্যবধানে পাশ করব। তো এটা পাশ করার জন্য আসলে আপনাকে এই মানুষকে রেভিনিউ নেবেন না, ওই 1 পরিবারের 7 ভাই যারা আছে শক্তিশালী,
তার পক্ষ অবলম্বন করতে হবে, আমি এগুলো বিশ্বাস করি না। এবং আমাকে দিয়েই আমার কথাটা এই জন্য বললাম, আমি কোনো ক্রেডিট নেওয়ার জন্য কথাটা বললাম না। আমিও জনপ্রতিনিধি, মানুষের কাছে ভোট চাইয়া আমি এমপি হই। তাই এবার তো আমি আমার এখানে ধরুন আমি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী, আর এমনি 5-7 জন দাঁড়াইছি, কিন্তু দলের বিদ্রোহী কেউ ছিল না, আর বিদ্রোহী থাকার মতনও কোনো অবস্থা নাই। এখন আমি যাকে সমর্থন করি মনে মনে, ওর বাইরে আরেকজন চেয়ারম্যান ইলেকশনে পাশ করবে না। তা এটার কারণে যে মানুষ বিশ্বাস করে যে আমি তাদের প্রতি অবিচার করব না, অথবা কোনো রকম অন্যায়কে আমি প্রশ্রয় দেব না তারপরে দিয়া। তো এই কারণে আমি মনে করি জনপ্রতিনিধি হিসাবে আপনারা যদি আপনাদের এই অবস্থাটা তৈরি করতে পারেন, তাহলে আপনাকে অনেক বেশি পেরেশানি হতে হবে না, সংসার ধর্ম বাদ দিতে হবে না। আমি তো আরামসে মন্ত্রণালয়ের কাজ করি, এখানে এলাকার কোনো হেডেক নাই, মাঝে মাঝে শুধু টেলিফোনে দুই একটা কথাবার্তা হয়, এটা হয়েছে ওইটা হয়েছে, কোনো টুকটাক। এত মানুষ একসাথে থাকলে 10 লাখ লোকের মধ্যে তো একটু মারামারি পিটাপিটি টুকটাক হতে পারে, কিন্তু বাট ইট কুড বি মিটিগেটেড উইদিন বাই দেমসেলফ। তো আমি বিশ্বাস করি আপনারা জনপ্রতিনিধি, আপনাদের সামনে দাঁড়াইলে তখন আমার অনেক কথা বলতে ইচ্ছে করে, যে আপনারাই শুধুমাত্র একমাত্র শক্তি, পাওয়ার, যারা নাকি জনগণের ভাগ্য পরিবর্তন করে দিতে পারেন, দেশকে উন্নত করে ফেলতে পারেন। এবং এখানে একটা কথা আমি বলি, জনপ্রতিনিধি সরকারি কর্মকর্তা কর্মচারী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, কৃষক, শ্রমিক, সবাই কিন্তু এদেশের নাগরিক। আপনার যেমনি সম্মান আছে, অন্যদেরকেও সম্মান আছে, তার সম্মান তাকে দিতে হবে। এই কোনটা এইরকম কৃপণতা আমাদের ক্ষতিগ্রস্ত করে, সম্প্রীতি নষ্ট করে। যিনি সালাম পাবে তার পা ধরে সালাম করেন, অসুবিধা নেই। আমি ওই দিন বললাম যে আমি চিটাং ইউনিভার্সিটিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশনে গেলাম, তো সেখানে আমার একজন প্রবীণ শিক্ষক, আমি চিনি একজন, আমি সাথে সাথে সবার সামনে পা ধরে ওনার সালাম করলাম। তো তাতে তো আমি মনে করি যে আমার মর্যাদা বাড়ছে, কমে নেই। যে মর্যাদা পাবে তাকে সেটা দেন, আর যেটা তার কাছ থেকে যেটা পান না আপনি সেটা করেন। আর কাউকে তুচ্ছ-তাচ্ছিল্য করা যাবে না। এবং আমাদের অফিসে একটা পিয়ন আছে, একজন বড় সাহেব আছে, আর আমি সবার উপরের বড়, এই জন্য আমার নিচে যিনি আছেন তার কোনো সম্মান নাই। এই মানসিকতাটা আপনার ত্রুটি বিচ্যুত হতে পারে, কিন্তু এটা থাকা উচিত না। আর একজন পিয়নকেও আপনি হুকুম করবেন, ইট ডাজ নট মিন যে আপনি তাকে অপমান করবেন। এই অপমান করার ক্ষমতা আপনাকে কেউ দেয় নাই, আমাকেও দেয় নাই। তো আমরা সবাই মিলে সুন্দর করে আমাদের প্রিয় দেশ বাংলাদেশ, জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য আমাদের নেত্রী শেখ হাসিনা যে নেতৃত্ব দিচ্ছেন, সেই নেতৃত্বের মাধ্যম দিয়ে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো, এই আশাবাদ ব্যক্ত করছি। এবং আপনাদেরকে আমি দুটি কথা বলতে পারার সুযোগ পাওয়ার জন্য আমি নিজকেও ভাগ্যবান মনে করছি, যে আমরা সবাই মিলে ইনশাল্লাহ এই দেশটাকে একটু ভালো দেশ বানাবো। এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ। এবং আমি আপনাদের প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ।